আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই ভালো আছো, সুস্থ আছো? সব ঠিকঠাক আছে নিশ্চয়ই? খাতা কলম নিয়ে বসে পড়ো। একটু আমাকে জানান দাও যে তুমি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ এটা সব ঠিকঠাক আছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা পাবলিকিয়ান এক্সাম নিয়েছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের মাত্র 10টা এমসিকিউ প্রশ্ন। আমরা 10টা এমসিকিউ প্রশ্নে মিনিমাম 50 থেকে 60টা খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য জানবো। তবে তার আগে সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, এটা একটু কনফার্ম করো। যারা যুক্ত হয়েছ, শুরুতেই আমাদের ক্লাসে আমরা যেটা বলে থাকি খাতা কলম নিয়ে বসতে, খাতা কলম নিয়ে লিখতে হবে। দেখো, আমরা প্রশ্ন সলভ করব কয়েকটা, এমন ভাবে প্রশ্ন সমাধান করব যে প্রশ্নের অপশন 4টা রিলেটেড অনেকগুলো তথ্য জানবো, যেগুলা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ, যে যুদ্ধে তোমরা অবতীর্ণ হতে যাচ্ছ, সেই যুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা যাব, দেখি কে কে আছে, যুক্ত হয়েছে। তোমরা যারা যুক্ত হয়েছো আমাদের ব্যাচে, পেইড ব্যাচের ক্লাস করেছো অলরেডি যারা, যে তারা একটু আছেই লিখো আর খাতা কলম নিয়ে সম্পূর্ণ রেডি হয়ে যাও। আমরা খুলনা বিশ্ববিদ্যালয় পাবলিক এক্সাম শুরু হয়েছে আজকে সকালে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের এমসিকিউ সমাধান হয়েছে। এখন আমরা বাংলার এমসিকিউ সমাধান করব। পটেনশিয়াল পাবলিক এক্সাম খুলনা বিশ্ববিদ্যালয়ের সে প্রশ্ন আমরা সমাধান করি। বাংলা সমাধান, প্রথম প্রশ্ন, উপনয়ন শব্দে উপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিগত বছরের প্রশ্ন ঘাটলে দেখা যায় বিগত বছরের প্রশ্নে এই উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ যে উপসর্গ কোন অর্থে যুক্ত হয়েছে, এটা দেখবা প্রায়ই আসে। এবং এই প্রশ্নটা অনেক সময় দেখা যায়, কোন অর্থে যুক্ত হয়েছে এই প্রশ্নটা অনেক সময় দেখা যায় যে আমাদের গদ্য বা পদ্য থেকে, গদ্য বা পদ্যে আছে এমন কোন একটা শব্দ দিয়ে, কবিতার মধ্যে আছে ব্যবহার করা এমন কোন শব্দ দিয়ে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এরকম প্রশ্ন আসে বা আসতে দেখা যায়। তো আমরা আমরা এই কোন অর্থে ব্যবহৃত হয়েছে এই চারটার ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে, আমরা জানি যে চারটা উপসর্গ আ, সু, বি আর নি, এই চারটা উপসর্গ আমরা জানি যে কমন আছে। এই চারটা উপসর্গ বাংলাতেও আছে, আবার সংস্কৃতেও আছে। এটা আমরা জানি, এই চারটা উপসর্গ বাংলাতেও আছে, আবার সংস্কৃতেও আছে। বাংলা সংস্কৃত দুই জায়গায় যেহেতু আছে, এই চারটা উপসর্গ কোন অর্থে যুক্ত হয়েছে এটা আমাদেরকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। ফাইন, ফাইন, ওকে। তাহলে আমরা এখন দেখি যে এখানে উপনয়ন শব্দে উপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। এখন এই জাতীয় প্রশ্নে আমরা উত্তর করতে পারার জন্য আমাদের কাজ কি? এই জাতীয় প্রশ্নে আমাদের কাজ কি, তার মানে উপসর্গটি কোন অর্থে যুক্ত হয়েছে এটা আমরা বুঝবো কি করে? এই যার জন্য তোমরা তোমাদের ইন্টারমিডিয়েটের ব্যাকরণ বইয়ে যত জায়গায় উপসর্গটি কোন অর্থে যুক্ত হয়েছে লেখা আছে, যত উদাহরণগুলো দেয়া আছে, ওই শব্দগুলোর অর্থ বুঝতে হবে। আমরা একটু দেখি যে এখানে উপনয়ন শব্দের অর্থ কি। উপনয়ন শব্দের অর্থ হচ্ছে আহ সনাতন ধর্ম অনুসারী যারা, সনাতন ধর্মের মানে হিন্দু ধর্ম বলি যেটাকে আমরা, সনাতন ধর্মের অনুসারী যারা, তারা বালক অবস্থায় দীক্ষা নিতে যায়, গুরুর কাছে দীক্ষা নিতে যাওয়া, গুরুর নিকটে গিয়ে দীক্ষা গ্রহণ করা, এই ঘটনা, যে ঘটনায় দীক্ষা গ্রহণ করার পরে তারা পৈতা পরিধান করে, এই বালকের, সনাতন ধর্মের অনুসারীদের, বালক শ্রেণীর মানুষদের গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করার ঘটনা, এই বিশেষ শিক্ষা গ্রহণ করার ঘটনাকে বলা হয় উপনয়ন। তার মানে উপনয়ন মানে হচ্ছে দীক্ষা গ্রহণ করার ঘটনা, বালকদের দীক্ষা গ্রহণ। এবং এই বালকরা এই যে বিশেষ শিক্ষা লাভ করলো, এই ঘটনাকে বলা হয় উপনয়ন। তার মানে এখানে উপনয়ন শব্দের উপ উপসর্গটি কোন অর্থে যুক্ত হয়েছে? এর উত্তর হবে বিশেষ অর্থে যুক্ত হয়েছে। বিশেষ অর্থে যুক্ত হয়েছে। এখানে লেখা আছে সামীপ্য মানে নিকটে, সদৃশ মানে একই রকম, সম্মুখ মানে পুরোপুরি, দেয়া আছে বিশেষ, উত্তর হবে বিশেষ। আমরা এই উপসর্গ যুক্ত হয়েছে এরকম আরো কয়েকটা শব্দে উপসর্গের কোন অর্থে যুক্ত হয়েছে সেটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে সমীপ্য বা নৈকট্য অর্থে উপসর্গ যুক্ত হয়েছে, এরকম আরো কিছু উদাহরণ দেয়া আছে, যেরকম উপকূল, উপকণ্ঠ। উপকূল বা উপকণ্ঠে সমীপ্য বা নৈকট্য অর্থে উপসর্গ যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সদৃশ অর্থে মানে একই রকম দেখতে, উপদ্বীপ,
উপবন, এগুলোতে সাদৃশ্য অর্থে উপসর্গ যুক্ত হয়েছে, ক্ষুদ্র অর্থে উপসর্গ যুক্ত হয়েছে। এরকম কিছু শব্দ দেখতে পাচ্ছি আমরা, উপদল, উপগ্রহ, উপনেতা, এগুলোতে ক্ষুদ্র অর্থে উপসর্গ যুক্ত হয়েছে, আবার বিশেষ অর্থে উপসর্গ যুক্ত হয়েছে। এরকম উদাহরণ আমরা আরেকটা দেখতে পাচ্ছি, বিশেষ অর্থে উপভোগ আর উপস্থিত। এখানে উপভোগ শব্দটির উপসর্গ কোন অর্থে যুক্ত হয়েছে, বিগত বছরের প্রশ্ন ঘাটলে তোমরা দেখবা যে এটাও অনেকবার এসেছে, যে উপভোগ শব্দের উপসর্গ কোন অর্থে যুক্ত হয়েছে, বিশেষ অর্থে। এখন তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু নোট করেছো অন্তত, অন্তত এই চারটা তথ্য, যে উপকূল উপকণ্ঠ শব্দে উপসর্গ যুক্ত হয়েছে সমীপ্য বা নৈকট্য অর্থে, উপদ্বীপ আর উপবনে সাদৃশ্য অর্থে, উপগ্রহ উপদল আর উপনেতায় ক্ষুদ্র অর্থে, আর উপভোগ আর উপস্থিত, আর এখানকার যে উপনয়ন, উপনয়ন, উপভোগ আর উপস্থিত, এগুলো হচ্ছে বিশেষ অর্থে উপসর্গ যুক্ত হয়েছে। আপাতত এইটুকু নোট নিয়েছো কিনা, এই পর্যন্ত নোট নিয়েছো কিনা, সবাই একটু রেসপন্স করো যে হ্যাঁ এই পর্যন্ত নোট নিয়েছি। অন্তত ওই যে বলি, আমি ক্লাসে বরাবরই বলি যে অনলাইনে সবাই মনে করে পড়ালেখা হয় না, আমরা যতক্ষণ অনলাইনে এই লাইভে থাকবো, এই লাইভে আমরা অন্তত আমাদের নিজেদের জীবনের জন্য কিছু অর্জন করতে চাই। সে অর্জনগুলোর মধ্যে প্রথম প্রশ্ন থেকে যে অর্জনটা আমরা করে নিতে চাই, এই তথ্যগুলো তোমরা লিখছো কিনা, নোট করছো কিনা, একটু রেসপন্স করবা। করলেই আমি পরবর্তী প্রশ্নে যাব। হ্যাঁ, রেসপন্স করছো তোমরা, ওকে, হ্যাঁ লিখেছি, এরকম রেসপন্স করলেই এর পরের প্রশ্নে যাব। আমি একটু দেখি পরের প্রশ্ন যাইতেছি, তোমাদের কমেন্টও আসতে থাকুক যে হ্যাঁ তোমরা এইটা লিখছো অথবা নোট করছো। পরের প্রশ্নে, নিচের কোন গুচ্ছে, যে গুচ্ছে কোনো অপপ্রয়োগ ঘটে নাই, আমরা অপপ্রয়োগ কি জিনিসটা জানবো। জি, মিম বলতেছে হ্যাঁ সে নোট করছে। মিম ছাড়া বাকিরা, অন্য যারা আছে তারা কি নোট করতেছে না? নিচের কোন গুচ্ছে কোনো অপপ্রয়োগ ঘটে নাই, এখন এই শব্দটার মানে কি? অপপ্রয়োগ এই শব্দটার মানে কি? অপপ্রয়োগ শব্দের মানে হচ্ছে প্রয়োগ করা হয়েছে, শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু বানানে ঝামেলা নাই, কিন্তু এই প্রয়োগটা চলবে না, এইভাবে এই শব্দটা ব্যবহার করা যায় না, এই শব্দটা প্রচলিত না, মানে হয়তো আগে এভাবে লেখা হইতো কিন্তু এই শব্দটা এভাবে এখন আর লেখা যায় না, এটা শুদ্ধ না, চলিত বাংলায় এটা এখন আর ঠিক নাই। ফাইন, চলিত বাংলায় এটা ঠিক নাই। তাহলে শব্দের বানানের সমস্যা নেই কিন্তু প্রয়োগটা ঠিক নেই, প্রয়োগটা ঝামেলায় আছে, এই ধরনের প্রয়োগকে বলা হয় অপপ্রয়োগ। আমরা প্রথম অপশনে দেখতে পাচ্ছি অধীন, আমরা যদি এখানে অধীনস্থ লিখতাম, অধীনস্থ লিখতাম তাহলে ভুল হইতো। তাহলে এখানে অধীন লেখা আছে, এটা কারেক্ট, এখানে কোনো অপপ্রয়োগ ঘটে নাই। কিন্তু অজ্ঞানতা, জ্ঞানের স্বল্পতা, এটাকে বললে হয় অজ্ঞতা। জ্ঞানের স্বল্পতা বা জ্ঞান না থাকলে এটাকে বলে অজ্ঞতা, অজ্ঞতা এটা হচ্ছে অপপ্রয়োগ। তাহলে প্রশ্ন হয়েছে কোন গুচ্ছে অপপ্রয়োগ ঘটেনি, এখানে অপপ্রয়োগ ঘটেছে, এটা উত্তর হইতেছে না। তনু দেহ, তনু মানে শরীর, দেহ মানে শরীর, তাহলে এটা অপপ্রয়োগ ঘটেছে। পান্তা ভাত, এটা ঠিক আছে। সমসাময়িক কালে, দেখো সমসাময়িক, সময় শব্দটির অর্থই তো কাল, সময় মানেই তো কাল, তাহলে সমসাময়িক আবার কালে দেয়া আছে, তাহলে এখানে অপপ্রয়োগ। জন্মবার্ষিক, এটা আবার ঠিক আছে। ভাষী, কোন ভাষার অধিকারী, এরকম বাংলা ভাষী, তার মানে বাংলা ভাষায় কথা বলে এমন পার্সন, ব্যক্তি, তাকে বলা হয় বাংলা ভাষী, তাহলে এই বানানটা ঠিক আছে। সবান্ধব, বান্ধবের সাথে, তার মানে হচ্ছে বন্ধু বা বান্ধবী সহ, বন্ধু বা বান্ধবী সহ এটাকে বলা হয় সবান্ধব। দেখো এই শব্দে, এই শব্দে একটা জিনিস খেয়াল করো, এখানে যে স লেখা আছে, এই শয়ে কিন্তু বফলা নাই, শয়ে বফলা নাই, তার মানে এটার মানে দাঁড়ায় হচ্ছে সাথে, শয়ের সাথে বফলা নাই, এর মানে এর মানে দাঁড়াচ্ছে সাথে। কিন্তু যদি শয়ের সাথে বফলা থাকতো, শয়ের সাথে যদি বফলা থাকে, তখন তার অর্থ দাঁড়ায় হচ্ছে নিজ। আমি সবান্ধব মানে বান্ধবের সাথে, আমরা বলি যে 9ই সেপ্টেম্বর, 9ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হবে, অনেকদিন পরে ডাকসু নির্বাচন হবে, এবং এই ডাকসু নির্বাচনে বহিরাগত ক্যাম্পাসে আসা নিষেধ, কিন্তু তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভোটার, তারা ভোট কেন্দ্রে আনন্দ ঘন পরিবেশে সবান্ধবে তোমরা ভোট দিতে আসবা, যদিও সবান্ধব এখানে তোমার বন্ধুর সাথে, সখ্য যার সাথে আছে তাকে নিয়ে আসবা, এখানে সাথে বোঝায়
মানে নিজে। যদি আমি বলি স্বধর্মচ্যুত, হ্যাঁ স্বধর্মচ্যুত, তুমি সদলচ্যুত, তুমি ভোট দিবা তোমার ধর্ম ত্যাগ করে না, স্বধর্ম মানে নিজ ধর্ম, তাহলে এখানে নিজ অর্থ দিলে সেখানে বফলা হবে। আর সব বফলা না থাকলে সেটার অর্থ দেয় সাথে, এটা তোমরা জানো। আমি আর একটা উদাহরণ দেখতে চাই যে তোমরা এই সাথে অথবা নিজ দিয়ে আমি যে দুইটা শব্দ লিখে দিয়েছি, সবান্ধব আর স্বধর্ম, এই দুইটা শব্দের বাইরে একটা শব্দ আমি একটু তোমাদের কাছ থেকে দেখতে চাই। একটি উদাহরণ, একটি উদাহরণ, যে কোনো একটা উদাহরণ আমি তোমাদের কাছ থেকে দেখতে চাই। একটি উদাহরণ এই স দিয়ে, আইদার স এর সাথে বফলা দিয়ে অথবা শুধু দন্ত স দিয়ে। একটা উদাহরণ আমি একটু দেখতে চাই, দেখি কে পারে। স এর সাথে বফলা অথবা শয়ে বফলা ছাড়া একটা উদাহরণ একটু লেখো দেখি, কমেন্টে আমি দেখি তোমরা কে পারো। সবান্ধব, স্বধর্ম, দুইটা উদাহরণ আমি দিয়েছি। নিজ বা সাথে অর্থ দেয় এরকম একটা উদাহরণ, যে কোনো একটা উদাহরণ, সরি, যে কোনো একটা উদাহরণ কি দেখি নিজ বা সাথে অর্থ দেয়, ফাইন। মিম বলছে স্বাক্ষর, ফাইন, ভেরি গুড। মিম লিখেছে স্বাক্ষর। স্বাক্ষর স অক্ষর, নিজের অক্ষর, এটা স্বাক্ষর, ভেরি গুড। আর কোন উদাহরণ? হ্যাঁ মিম আরেকটা লিখেছে সপরিবার, তাহলে সপরিবার যদি দেয় এর সাথে বফলা ছাড়া হইলে তখন আমাকে এখানে লিখতে হবে সপরিবার, তার মানে পরিবারের সাথে, স্বাক্ষর মানে নিজের অক্ষর, তাহলে এটা নিজের অর্থ দেয় আর এখানে পরিবার সাথে অর্থ দেয়। আমার মনে হয় এটা আমরা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ মিম। পরের প্রশ্নে যাই। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ছন্দে রচিত? প্রশ্ন হয়েছে কোন ছন্দ। আমরা জানি তোমরা এই প্রশ্ন আসলে তোমরা একটা বড় টেনশন করো, সে টেনশনটা কি? তোমাদের টেনশনটা হইছে যে কোন কবিতা কোন ছন্দে রচিত, এইটা আমি বের করব কি করে, কেমনে নির্বাচন করতে হয়, কেমনে বুঝতে হয়, এটা আমি আবিষ্কার করব কি করে। এটার অর্থ, এটা তোমাদের প্রতি পরামর্শ হইছে ছন্দ থেকে প্রশ্ন হইলে সর্বোচ্চ প্রশ্ন হয় নিচের কোনটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, নিচের কোনটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, কোনগুলো গদ্য ছন্দে রচিত। এবং ছন্দের প্রশ্ন মাথায় রেখো, ছন্দের প্রশ্ন আসলে তোমাদের পাঠ পরিচিতিতে যেটা লেখা আছে, পাঠ পরিচিতি যেটাকে আমরা বলি মূল বক্তব্য বা মূল ভাব, পাঠ পরিচিতির মধ্যে দেখবা উৎস লেখা থাকে, উৎস, উৎস তার মানে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অনেক সময় ওই কাব্যগ্রন্থের ওই কবিতাটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়েছিল, এরকম তথ্য লেখা থাকে। যতটুকু লেখা আছে পাঠ পরিচিতিতে অতটুকু থেকেই প্রশ্ন হয় বা হবে। এই জন্য এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে টেনশন হচ্ছে কোন কবিতাটি কোন ছন্দে রচিত সেটা আমার মুখস্থ করে ফেলা। আমরা এখানে যেটা দেখেছি ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ছন্দে রচিত, আমরা জানি যে ফেব্রুয়ারি 1969 কবিতায় শেষে অন্তমিল অন্য কবিতায় যেভাবে আছে শেষের লাইনে যে মিলে যায় ওইভাবে না। সাধারণ আমরা বক্তব্য বা কথা যেভাবে বলি একটু আড় করে বলা, অন্তমিল না থাকা, এই ধরনের ছন্দের নাম হচ্ছে গদ্য ছন্দ। ফেব্রুয়ারি 1969 কবিতাটি গদ্য ছন্দে রচিত। আমরা এখন দেখার চেষ্টা করি গদ্য ছন্দে রচিত আমাদের সিলেবাসের মধ্যে আর কি কবিতা আছে। আর কি কবিতা আছে গদ্য ছন্দে রচিত, একটু দেখি তোমরা বলো তো। এটার উত্তর তো সি মানলাম, ফেব্রুয়ারি 1969 কবিতাটি গদ্য ছন্দে রচিত। তোমাদের শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস মিলে আর কোন কবিতাটি, আর কোন কবিতা গদ্য ছন্দে রচিত একটু দেখতে চাই। আর কোন কবিতা গদ্য ছন্দে রচিত বলো, ফেব্রুয়ারি 1969, এটা ছাড়া শর্ট সিলেবাস ফুল সিলেবাস মিলায় আর কোন কবিতা গদ্য ছন্দে রচিত? ফাইন, নাইমুন নাহার, মিম এবং নওশিন ফাউজিয়া আমাদের সাথে যুক্ত আছে এবং তোমরা উত্তর ঠিকই লিখেছো। কিন্তু আমাদের আর একটা কাজ হইতেছে যে ফেব্রুয়ারি 1969 কবিতা ছাড়া আরো তিনটা কবিতা আছে গদ্য ছন্দে রচিত আমাদের শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস মিলায়। বলছি কেন মিম, বলছি না, আমি কিংবদন্তির কথা বলছি। দেখো এখানে লেখা আছে ফেনু আর ছবি, এই ফেনুতে ফে
এই ফেতে হচ্ছে ফেব্রুয়ারি 1969। নৌতে, আমরা নুতে জানি জানি যে নুরুল দিনের কথা মনে পড়ে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, তাহলে এক, দুই। আর আতে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কে লিখেছেন? ফেব্রুয়ারি 1969 কবিতাটি লিখেছেন শামসুর রহমান। এটা লিখেছেন শামসুর রহমান। ফেব্রুয়ারি 1969 কবিতা লিখেছেন শামসুর রহমান। আমি কিংবদন্তির কথা বলছি, এটা লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এটা কে লিখেছেন? নুরুল দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক লিখেছেন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আর একটা কবিতা আছে, যে কবিতাটার নাম হচ্ছে ছবি। এই ছবি কবিতাটি লিখেছেন আবু হেনা মোস্তফা কামাল। আবু হেনা মোস্তফা কামাল। এই চারটা কবিতা শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস মিলায়, এই চারটা কবিতা হচ্ছে শর্ট সিলেবাস ফুল সিলেবাস মিলায় এই চারটা কবিতা হচ্ছে গদ্য ছন্দে রচিত। তাহলে আমরা বলেছি কি ফেনো আর ছবি, ছবিতে ছবি, আতে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, নৌতে নুরুল দিনের কথা মনে পড়ে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, আর ফেতে হচ্ছে ফেব্রুয়ারি 1969। এই চারটা কবিতা গদ্য ছন্দে রচিত। তাহলে আমরা দেখছি যে 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গদ্য। আচ্ছা, কিছুক্ষণের জন্য বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতিটা কি সে কিনা বলি। তোমরা জানো যে স্কুল অফ এক্সিলেন্স এবছর শুরু প্রথম যে সি ইউনিটের জন্য একটা কোর্স লঞ্চ করেছে। তোমরা যারা আমাদের সাথে আছো বা যারা আমাদের সাথে ছিলে, যারা আমাদের সম্পর্কে জানো, আমাদের মানে সেবা বা আমরা তোমাদেরকে নিয়ে যতটুকু এফোর্ট দেই, সেই সব রকম এফোর্ট এবং তার থেকে আসলে বেশি করার চেষ্টা করছি। যেহেতু সি ইউনিট এবছর প্রথম সি ইউনিট আমরা লঞ্চ করেছি, ইতিমধ্যে কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস দিয়ে ক্লাস শুরু হয়েছে। তোমরা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের পেট ব্যাচে আছো, সি ইউনিটে যারা কোর্স করতে চায়, যারা ভালো পড়ালেখা করে ভালো সাবজেক্টে যে কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পেতে চায়, কমার্সের স্টুডেন্ট যারা সি ইউনিটে, তাদের জন্য এই কোর্স তোমরা যুক্ত হইতে পারো, একটু প্রচার করতে পারো। এখানে আমাদের টিচার প্যানেল দেখতে পাচ্ছ, তাদের এবং আমাদের কোর্সে তোমাদেরকে কি কি দেব সব লেখা আছে। আশা করছি যে তোমরা এই ভালো উদ্যোগ আরো মানুষের ভেতরে ছড়িয়ে দিবে। আমরা এর পরে যাই। ফেব্রুয়ারি 1969 কবিতাটি লিখেছেন শামসুর রহমান। এখন এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয়, এই চারটা কাব্যগ্রন্থের মধ্যে কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ না? আমরা জানি বিধ্বস্ত নীলিমা এটা শামসুর রহমানের কাব্যগ্রন্থ, বন্দি শিবির থেকে এটা শামসুর রহমানের কাব্যগ্রন্থ, বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এটাও শামসুর রহমানের কাব্যগ্রন্থ, কিন্তু এক মুঠো শামসুর রহমানের কাব্যগ্রন্থ না। তাহলে এক মুঠো কাব্যগ্রন্থটি কার রচনা? সেটা আমার তোমাদের কাছে প্রশ্ন, যে এক মুঠো এটা একটা কাব্যগ্রন্থ, এটা কে লিখেছেন? এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। এক মুঠো এটা একটা কাব্যগ্রন্থ, কে লিখেছেন? এক মুঠো কাব্যগ্রন্থটি কে লিখেছেন? দেখি তোমরা পারো কিনা। আমি এটার উত্তরে যাচ্ছি এবং সেই লেখকের, সেই কবির আরো কয়েকটি কাব্যগ্রন্থের নাম এবং প্রথম কাব্যগ্রন্থ তার কোনটা ছিল সেই তথ্য আমরা জানবো এরপরে স্লাইডে গিয়ে। দেখি তোমরা পারো কিনা যে এক মুঠো এই কাব্যগ্রন্থ কে লিখেছেন। এক মুঠো কাব্যগ্রন্থটি কে লিখেছেন এটা একটু দেখি। দেখো, এই প্রশ্নটা এসেছে কিন্তু কবি ও লেখক পরিচিতি থেকে। কবি ও লেখক পরিচিতি থেকে এই ধরনের প্রশ্ন, কবি ও লেখক পরিচিতি থেকে এ ধরনের প্রশ্ন হয়। এ ধরনের প্রশ্ন হয় সেটা কি, কবি ও লেখক পরিচিতি থেকে বেশিরভাগ ক্ষেত্রে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় প্রশ্ন আগে হইতো না, ইদানিং হয়। সেটা হচ্ছে তার রচনা, তার সাহিত্যকর্ম, কোনটি তার কাব্যগ্রন্থ, কোনটি তার প্রবন্ধ, পুরস্কার পেয়েছিলেন কোন কাব্যগ্রন্থের জন্য, উনি প্রথম কাব্যগ্রন্থ কোনটি বা প্রথম কোন রচনা লিখেছিলেন, এই জাতীয় তথ্য পাঠ পরিচিতিতে যতটুকু আছে। তাহলে মনে রাখবা, এই জাতীয় প্রশ্ন আমাকে পড়তে হবে পাঠ পরিচিতি, সরি সরি, কবি ও লেখক পরিচিতি। কবি ও লেখক পরিচিতি, কবি ও লেখক পরিচিতি আমাদেরকে পড়তে হবে।
তাহলে তোমরা দেখি কেউ পেরেছো কিনা। আফিফা, থ্যাংক ইউ, আফিফা পেরেছে। যে এক মুঠো এই কাব্যগ্রন্থটি লিখেছেন অমিয় চক্রবর্তী। আফিফা ছাড়া আর কেউ কি পারলে না এই প্রশ্নের উত্তরটা? এক মুঠো কাব্যগ্রন্থটি অমিয় চক্রবর্তী লিখেছেন, আফিফা ছাড়া আর কেউ পারলে না বা জানতে না? এখন তো অনলাইনে ক্লাস করলে গুগল মামারে জিগাইলি তো গুগল মামা বলে দেয় কত কি চলে আসে। তাহলে একটু আমরা জানি, যেহেতু আমরা উত্তর পেয়ে গেছি, আমরা একটু দেখি যে এই এক মুঠো কাব্যগ্রন্থটি আসলে, হ্যাঁ, লিখেছেন অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে খসড়া, এটা হচ্ছে অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ। এরপরে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে আছে মাটির দেয়াল আর পারাপার। পারাপার আর মাটির দেয়াল এটা হচ্ছে অমিয় চক্রবর্তীর আরো দুইটা কাব্যগ্রন্থ। অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থের নাম খসড়া, আর এক মুঠো এই কাব্যগ্রন্থটি শামসুর রহমানের না, এটা লিখেছেন অমিয় চক্রবর্তী। ভেরি গুড, তাহলে আমরা একটা প্রশ্নের সাথে আরো কিছু তথ্য জানলাম। আমরা শামসুর রহমানের তিনটা চারটা কাব্যগ্রন্থের নাম জানলাম এবং অমিয় চক্রবর্তীর চারটা কাব্যগ্রন্থের নাম জানলাম। আমরা প্রশ্ন নাম্বার 5-এ চলে যাই। কিউরেটর শব্দের বাংলা প্রতিশব্দ কি? কিউরেটর শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে জাদুঘর রক্ষক। দেখো, এই বাংলা প্রতিশব্দ বলতে এখানে শব্দটা এসেছে একটা বিদেশি ভাষার শব্দ, ইংরেজি ভাষার শব্দ। তার মানে এইটা এসেছে পারিভাষিক শব্দ থেকে। পারিভাষিক শব্দ খুবই গুরুত্বপূর্ণ। পারিভাষিক শব্দ, তোমরা পারিভাষিক শব্দের ক্ষেত্রে মনে রাখবা, তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে যেহেতু পারিভাষিক শব্দ ছিল, এই কারণে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য পারিভাষিক শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এবং রিটেন, পারিভাষিক শব্দ দুইভাবে আসতে পারে, এমসিকিউ আসতে পারে প্লাস রিটেন আসতে পারে। এমসিকিউ এবং রিটেনে পারিভাষিক শব্দ আসতে পারে। তাহলে এমসিকিউ রিটেন দুই জায়গার জন্য পারিভাষিক শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নটা হয়েছে জাদুঘর রক্ষক কিউরেটর, ফাইন, তোমরা তো পেরেছো উত্তর করতে। আমরা পরের প্রশ্নে চলে যাই। প্রশ্ন নাম্বার 6, বিদ্রোহী কবিতায় কবি সব ভেঙে কি করার কথা বলেছেন? কবি বলেছেন আমি ভেঙে করি সব চুরমার। আমরা একটু দেখার চেষ্টা করি যে এই কবিতাটার কোন জায়গা থেকে এটা আসছে এবং সেখানে কি বলেছে। বলছে আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল। সমাজে যে নিয়ম শৃঙ্খলা এতদিন ধরে চলে আসছে, এই নিয়ম শৃঙ্খলা মেনে সমাজের যে পরিবর্তন হওয়া দরকার সেটা সম্ভব না। ব্রিটিশ কলোনির বিরুদ্ধে একবারে পরিপূর্ণ, এটাকে কি বলে, বিপ্লব যদি না হয়, একবারে সব নিয়ম শৃঙ্খলা ভেঙে নতুন করে তৈরি করা যদি না সম্ভব হয়, তাইলে এই ব্রিটিশ কলোনি উপনিবেশবাদ, এই ব্রিটিশদের এই অত্যাচার নির্যাতন থেকে আমরা মুক্ত হতে পারবো না। এই জন্য কবি নজরুল বলেছেন যে ব্রিটিশদের সবকিছু নিয়ম কানুন মেনে তাদের বশ্যতা স্বীকার করে যদি আমি বিদ্রোহ দেখাই তাহলে হবে না। ওদের কথা শুনে বিদ্রোহ দেখানোর সুযোগ নাই। তোমরা জানো জুলাই বিপ্লবে যেরকম প্রথম প্রথম ওই যে স্লোগান দিতেছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কথা কইতেছিল, মুজিবের স্লোগানও দিচ্ছিল, এক পর্যায়ে তারা যখন আসল চেহারায় অবতীর্ণ হয়েছিল হাসিনা বাহিনী, তখন দেখা গেল যে হাসিনার অভিধানে মানে তাকে প্রধানমন্ত্রী মেনে তার শাসনের অধীনে থেকে এটা আসলে সম্ভব না। তাহলে কি করতে হবে? আগে যে শাসন বানাইছে রাষ্ট্রের যে নিয়ম, এই রাষ্ট্রের যারা চালাইতেছে এদের পদত্যাগ করতে হবে, সরাইতে হবে। তাহলে এইটাকে বলা হয় আমি অনিয়ম, আমি উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি পা দিয়ে মারিয়ে দিই যত নিয়ম কানুন শৃঙ্খল আছে। যদি আমি মুক্ত হতে চাই, যদি আমি অত্যাচার নির্যাতন থেকে রেহাই পেতে চাই, আমি দুর্বার, আমাকে তুমি নিবারণ করতে পারবা না, থামাতে পারবা না, আমি ভেঙে করি সব চুরমার। এখানে সব ভেঙে করি চুরমার বলতে আশেপাশে যা কিছু আছে আমার আসবাবপত্র, আমার জিনিসপত্র সব চুরমার করব, বিষয়টা এরকম না। আমি সব চুরমার করব মানে হচ্ছে এই শাসনের যত কিছু আছে, এই ব্যবস্থার যত অনুষঙ্গ আছে, সবগুলো আমি ধ্বংস করে দেব। তা তো নিয়ম কারণ শৃঙ্খলা আমি পা মেরে যাই, এগুলো আমি বেলই দেই না। এটাই বলেছেন বিদ্রোহ কবিতায়, বিদ্রোহী কবিতায় কাজী নজরুলের। তার বিদ্রোহের সর্বাত্মক রূপ, পরিপূর্ণ রূপ আমরা দেখতে পাই, সম্যক রূপ, বিদ্রোহের একটা পরিপূর্ণ রূপ আমরা দেখতে পাই। সেটাই এই কবিতার এই অংশে কবি বলেছেন আমি ভেঙে করি সব চুরমার। তাহলে ভেঙে স্বেচ্ছায় কাদার কথা বলে নাই, ধ্বংস করার কথা বলে নাই, জোড়া লাগানোর কথা বলে নাই, ওই লাইনে বলেছে আমি ভেঙে করি সব চুরমার। তাহলে চুরমার করা উত্তর হইতেছে। আচ্ছা, আমরা আমরা আরো একটু হালকা বিজ্ঞাপন বিরতির দিকে যাই। সেটা হচ্ছে 2024-25 সেশনে আমরা যেহেতু তোমাদেরকে কোর্স করাইতেছি, আমরা যেহেতু কোর্স করানোর জন্যই তোমাদেরকে দেখাচ্ছি স্যাম্পল
যে আমরা কিভাবে ক্লাস নেই। তো আমাদের কোর্সে গত বছর আহ, যাদের ভালো রেজাল্ট হয়েছে তাদের ছবি তোমরা দেখতে পাচ্ছ, রাজশাহী কলেজের তন্ময় আছে, নটরডেম কলেজের সালমান আছে, সরকারি গুরুদয়াল কলেজের সাকিব আছে, হাসিব আছে, এডওয়ার্ড কলেজের, চট্টগ্রাম কলেজের তানজিয়া, সুনামগঞ্জ সরকারি কলেজের অঞ্জন আছে, রাজশাহী কলেজের মেহনাজ মোস্তফা, রাজশাহী কলেজের বেশ বেশ ভালো কিছু স্টুডেন্ট আমাদের কাছে ছিল। এরপরে হাজারা আছে, সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে টপার যারা, তাদের তোমরা দেখতে পাচ্ছ। আমাদের সেকেন্ড টাইম যারা ছিল আমাদের স্কুলের এক্সিলেন্সের আর একটা বিশেষত্ব হয়েছে, তোমরা যারা অনলাইনে আছো হয়তো বুঝতেছো, দেখবা সেকেন্ড টাইমে আমাদের ফ্লোটা অনেক ভালো, এবং সেকেন্ড টাইম কোর্সে আমাদের সেকেন্ড টাইম স্টুডেন্টদের জন্য যে কোর্সটা আছে সেখানে দেখবা বেশ ভালো ব্রিলিয়েন্ট এবং তারা টপার। ভাবতে পারো সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়ে এরকম, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে জবি সি ইউনিটে প্রথম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে সাকিব। তাহলে সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়ে প্রথম হওয়ার মানে মানে এক্সপিরিয়েন্স, প্রথম হওয়ার সফলতা অর্জন করার শিক্ষার্থী আমাদের সাথে গত বছর ছিল। এবং আমাদের সেকেন্ড টাইম স্টুডেন্টরা এসে বলে যে এটা যদি আগে পাইতাম, এবং আমাদের স্টুডেন্ট ছিল ফার্স্ট টাইমে পারে নাই, কোনোভাবে কোনো কারণে হয়নি, তারা এসে এরকম বলে না যে আপনাদের কারণে হয়নি, আবার ভর্তি হয়ে তারা দেখে যে হ্যাঁ এইটা এটা ভুল হয়েছিল আবার। তো তোমরা যারা সেকেন্ড টাইমার অথবা তোমাদের পরিচিত যারা সেকেন্ড টাইমার আছে তাদেরকে তোমরা আমাদের কথা বলতে পারো। দুইটাই আমাদের আছে। এরপরে আমরা দেখি সমাজ থেকে একটা প্রশ্ন হয়েছে এখানে, সমাসের প্রশ্ন। সমাসের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সমাজ থেকে প্রশ্ন হবে, এমসিকিউ থেকে তো হবে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে প্যাটার্নে রিটেন হয় সেই প্যাটার্নে সমাজ থেকে রিটেন আসতে দেখা যায়, এবার এসেছে। এই জন্য সমাস আমরা যখন পড়বো খুবই বিস্তারিত দিই, এবং আমাদের কোর্সে তোমাদেরকে যখন সমাস পড়াবো একটা ক্লাস শুধু সমাসই পড়ানো হবে, শুধু সমাস নিয়ে একটা ক্লাস থাকবে আমাদের কোর্সে। তো আমরা দেখি সমাসে যেখানে প্রশ্ন আছে, আমরা জানি সপ্তাহ, সপ্ত অহের সমাহার, 7 দিনের সমাহার, এটা দ্বিগু সমাস। আমরা দ্বিগু সমাসের আরো কয়েকটা উদাহরণ দেখি। শতাব্দী, শত অব্দের সমাহার, সেটাকে বলা হয় শতাব্দী। 3 মাথার সমাহার তেমাথা, সপ্ত অহের সমষ্টি সপ্তাহ, 4 মুখের সমাহার চতুর্মুখী। দেখো, সংখ্যা পূর্বে থাকলে দ্বিগু সমাস হইতে পারে আর সংখ্যাবাচক বহুব্রী হইতে পারে। পার্থক্যটা হইতেছে শত অব্দের সমাহার, এখানে ব্যাস বাক্যের মধ্যে যে অব্দ আছে এই অব্দটা এর মধ্যে আছে কিনা, মাথা এখানে মাথা বোঝায় কিনা, অহ মানে দিন, সপ্তাহে সেই দিন বোঝায় কিনা, মুখ মানে মুখ, চতুর্মুখীতে সেই মুখ বোঝায় কিনা। শব্দ যেটা আছে পূর্বে সংখ্যা আছে, এটা দ্বিগু হইতে পারে, সংখ্যাবাচক বহুব্রী হইতে পারে। যদি ওই অব্দ মাথা অহ মুখ এখানেও বোঝায়, মিনিং এর মধ্যে থাকে, তাইলে ওটা দ্বিগু সমাস হবে। কিন্তু যদি ওটা ভিন্ন অর্থ দেয়, যেরকম সেতার, সেতারের ব্যাস বাক্য কি আমরা জানি, সেতারের ব্যাস বাক্য হচ্ছে 3 তার আছে যার। আমরা এটা যদি ব্যাস বাক্য করতাম 3 তারের সমাহার, হয়তো এটা হইতো, কিন্তু সেতার একটা বাদ্যযন্ত্র, সেতার বলতে মিনিং দাঁড়াইতেছে একটা বাদ্যযন্ত্র, তার মানে 3 তার, এই তার এবং তার এই সেম মিনিং দিতেছে না, মানে তার মানে এখানে চোখের দেখায় তুমি তার দেখতে পাচ্ছ না, সেতার একটা ভিন্ন বাদ্যযন্ত্রকে মিন করে। যদি ব্যাস বাক্যের এই যে তার আছে সংখ্যার পরে যে শব্দটি আছে, সংবাচক শব্দের সাথে যে শব্দের সমাস হয়েছে, ওই শব্দটির যে মিনিং ওইটা যদি আমি ওই শব্দের মধ্যে দেখতে পাই তাহলে দ্বিগু হবে। যদি দেখতে না পেয়ে অন্য কোনো অর্থ ভিন্ন কোনো শব্দ দেখতে পাই তাহলে সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। আমার মানে তোমরা এটা বুঝছো। 8 নম্বর, ডয় বিন্দুড় এবং ঢয় বিন্দুড় ধ্বনি দুইটাকে বলে। এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ধ্বনীয় বর্ণের এই টপিক থেকে প্রায় দেখবা প্রশ্ন হয়। ধ্বনীয় বর্ণ, ধ্বনীয় বর্ণ থেকে এই প্রায় এই প্রশ্নটা তোমরা কম্পনজাত বর্ণ এবং তাড়নজাত বর্ণ এটা দেখবা প্রায় আসে। এখানে ডয় বিন্দু র ঢয় বিন্দু র এটা হচ্ছে তাড়নজাত ধ্বনি, এই দুটাকে বলে, এই ধ্বনি দুটাকে বলে। মূলত এই দুইটা হচ্ছে তাড়নজাত বর্ণ, এবং তাড়নজাত বর্ণের উচ্চারণকে বলা হয় তাড়নজাত ধ্বনি। এটার আরো একটা নাম আছে, এটা আরো একটা নাম হচ্ছে টোকাজাত ধ্বনি, টোকাজাত ধ্বনি। আমরা এই ধ্বনি বা বর্ণ রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটা লিস্ট একটু দেখি। ধ্বনি ও বর্ণের বিগত বছরের প্রশ্ন ঘাটলে দেখবা এই লিস্ট থেকে প্রায়ই প্রশ্ন হয়। কি সেই লিস্ট আমরা একটু দেখার চেষ্টা করি, কোন সেই লিস্ট খুবই ইম্পর্টেন্ট। দেখো, পরশ্রয়ী বর্ণ,
অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এই তিনটা হচ্ছে পরশ্রয়ী বর্ণ। উষ্ম বর্ণ যদি ধরো, উষ্ম বর্ণ, তাহলে চারটা: তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ। এই চারটা হচ্ছে উষ্ম বর্ণ। কিন্তু ধ্বনি যদি বলো, তার মানে আওয়াজ বা উচ্চারণ যদি বলো, আমরা জানি যে তালব্য শ এবং মূর্ধন্য ষ এই দুইটার উচ্চারণ তালব্য ষর মতো হয়। তাহলে তখন এই দুইটা মিলে একটা হয়ে যাচ্ছে। দন্ত স্বর উচ্চারণ ইংরেজি এস এর মতো আছে, আবার হ। তাহলে উষ্ম ধ্বনি হলো তিনটা, কিন্তু উষ্ম বর্ণ হচ্ছে চারটা। ঠিক একইভাবে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, সা সা, শীষের মতো আওয়াজ হচ্ছে। শীষ বর্ণ তিনটা, কিন্তু শীষ ধ্বনি আবার দুইটা। কারণ এই যে তালব্য স আর মূর্ধন্য স এই দুইটার উচ্চারণ একই রকম, দুইটা থেকে একটা চলে আসলো। অন্তস্থ বর্ণ আছে চারটা: জ, র, ল, ব। কম্পনজাত বর্ণ হচ্ছে র একটি। যে ধ্বনি উচ্চারণে জিহ্বা কাঁপে, র, আমরা জানি যে জিহ্বা কাঁপতেছে, তো এর নাম হচ্ছে কম্পনজাত। পার্শ্বিক বর্ণ আছে একটি। যে ধ্বনি উচ্চারণে জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বের হয় সেটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি এবং বর্ণ ল পার্শ্বিক। আর কম্পন তালনজাত বর্ণ হচ্ছে দুইটা: দয় বিন্দু ল এবং ধয় বিন্দু ল। এখানে যেটা আছে তাহলে তালনজাত ধ্বনি, এটা উত্তর হইল। নাসিক্য ধ্বনি আমরা জানি প্রত্যেক বর্গীয় বর্ণের শেষে ওমো, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, ম, এই পাঁচটাকে বলা হয় নাসিক্য বর্ণ। এর উচ্চারণকে বলা হয় নাসিক্য ধ্বনি। কম্পনজাত ধ্বনি, এবারে কম্পনজাত ধ্বনি এর উচ্চারণ মানে প্রতীক হচ্ছে কম্পনজাত বর্ণ। কম্পনজাত বর্ণ হচ্ছে র। আর উষ্ম ধ্বনি আমরা তো দেখালাম যে উষ্ম ধ্বনি, উষ্ম ধ্বনি হচ্ছে তিনটা। তাহলে এই লিস্টের প্রশ্ন চোখের সামনে ভর্তি পরীক্ষায় যদি আসে, আমরা পারবো কিনা একটু তোমাদের রেসপন্স দেখতে চাই, যে এই লিস্ট থেকে কোনো প্রশ্ন ভর্তি পরীক্ষা আসলে পারবো কিনা। দেখি তোমাদের কনফিডেন্স লেভেলটা কেমন, যে পরশ্রয়ী বর্ণ, উষ্ম বর্ণ, উষ্ম ধ্বনি, শীষ বর্ণ, শীষ ধ্বনি, এই টাইপের প্রশ্ন যদি আসে পরীক্ষায়, আমরা পারবো কিনা। তোমাদের কনফিডেন্সটা একটু দেখি, দেখি লিখে দেখাও যে এই প্রশ্ন আসলে আমরা পারবো। ধ্বনীয় বর্ণ থেকে এই পরাশ্রয়ী বর্ণ, কম্পনজাত বর্ণ, তালনজাত বর্ণ, আহ, তোমাদের তো দেখার সৌভাগ্য হয়েছে হয়তো। তোমরা যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ, এটা বারবার দেখেছো অনেকে। তারপরও বলো যে এইটা, এই লিস্ট থেকে প্রশ্ন আসলে যে কোনো প্রশ্ন পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মাইমুন নাহার বলতেছে হ্যাঁ, ইনশাল্লাহ পারবে। পরের প্রশ্ন দুইটা, একটা গল্প থেকে একটা কবিতা থেকে। আমরা গল্প এবং কবিতার মূল ভাব থেকে এটা নিয়ে এসেছি। মূল ভাবের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। মূল ভাবের তথ্য থেকে প্রশ্ন হয়, কেমনে পড়লে আমরা মূল ভাবের প্রশ্ন পারবো তার একটা এক্সাম্পল হচ্ছে এটা। নিচের কোন বক্তব্যটি বিলাসী গল্পের প্রেক্ষাপটে অসত্য? অসত্য মানে বিলাসী গল্পে নাই। বিলাসী গল্পে নাই এমন কি আছে এখানে? কোন তথ্যটা এখানে আছে দেখো। শ্বশুরের সাথে মৃত্যুঞ্জয়ের সম্পর্কের কোনো টানাপোড়েনের কথা গল্পে নেই। মৃত্যুঞ্জয়ের শ্বশুরের সাথে মৃত্যুঞ্জয়ের কোনো ঘটনা, কোনো ঝামেলা, সম্পর্কের কোনো বিবাদ, এই ঝামেলা কি এখানে আছে? না। সমাজের সাথে মৃত্যুঞ্জয় আর বিলাসীর টানাপোড়েন ছিল, কিন্তু শ্বশুরের সাথে মৃত্যুঞ্জয়ের কোনো ঝামেলা এই গল্পে নেই। তার মানে এটা একটা হাসা কথা, সত্য কথা। উত্তম পুরুষের ভাষ্যে গল্পটি বর্ণিত। উত্তম পুরুষ মানে হচ্ছে মি, আই। আই, ন্যাড়া নিজে এই গল্পে বর্ণনা করেছেন। আমি যখন গিয়েছিলাম, যখন গেলাম, তখন দেখলাম আমি এবং অন্যরা, আমরা গিয়ে তাদেরকে টেনে হিসেবে নিয়ে আসলাম। এইভাবে যেটা বলা, এটাকে বলা হয় উত্তম পুরুষ, মানে ফার্স্ট পার্সন। তাহলে এটাও হাসা কথা, সত্য কথা। এরপরে মৃত্যুঞ্জয়ের খোঁড়ার কথাবার্তা ও কার্যকলাপ গল্পে প্রায়ই শ্লেষাত্মক ভাবে উপস্থাপিত হয়েছে। আমরা জানি মৃত্যুঞ্জয়ের খোঁড়া এখানে হচ্ছে শোষিত সমাজের একজন প্রতিভু। শোষিত সমাজকে রিপ্রেজেন্ট করেছে মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খোঁড়া। এবং যে সমাজের অনিয়ম, যে সমাজের বিশৃঙ্খলা, যে সমাজের একটা ঘৃণিত রূপ বিলাসী গল্পে ন্যাড়া চরিত্রের মাধ্যমে শরৎচন্দ্র তুলে ধরেছেন, সেখানে মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খোলা সম্পর্কে যত কথা বলা হয়েছে, সবগুলো টিটকারি করেই বলা হয়েছে, ব্যঙ্গ করেই বলা হয়েছে। শ্লেষাত্মক ভাবে মানে হচ্ছে ব্যঙ্গ করে। উনি সমাজ রক্ষার জন্য, নেড়া বলতেছে যে আমরা দেশ এবং সমাজ রক্ষা করার জন্য পুরুষরা গিয়ে হামলে পড়লাম বিলাসীর উপরে। এই যে কথাগুলো বলছে, মূলত এই কাজটা খারাপ। তাই ব্যঙ্গ বা শ্লেষ করে, টিটকারি করে নেড়া বা শরৎচন্দ্র এটা উপস্থাপন করছে। তাইলে এই যে মৃত্যুঞ্জয়ের খোঁড়ার যত কথাবার্তার কার্যকলাপ এই গল্পে আছে, সবগুলো তো ব্যঙ্গ বা টিটকারি করে বলছে, উপস্থাপিত হয়েছে। এটাও তো সত্য। তাহলে আমরা এখন দেখি, তাহলে কোন তথ্যটা সত্য না। জাতপাত বা ধনী দরিদ্রের নির্বিশেষে
রীতি ভঙ্গকারী তার মানে সমাজের নিয়ম না মানা, রীতি ভঙ্গকারী মানে সমাজের নিয়ম ভেঙে ফেলা প্রতি সমাজের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। আমরা জানি যে এখানে তৎকালীন সমাজে উচ্চ শ্রেণীর কেউ নিম্ন শ্রেণীর কোনো নারীকে বিয়ে করছে, প্রেম করছে, হ্যাঁ এটা পাপ। আমরা বিলাসীর হাতে মৃত্যুঞ্জয় যে খাবার খেয়েছে, ভাত খাইছে, এটা হচ্ছে অন্য পাপ, খাবার খাইছে তাই খাবারের পাপ, এটা পাপ, ঠিক আছে। কিন্তু ওই সমাজের আমরা জাতপাত নিয়ে ঝামেলা, নিয়ম ভঙ্গকারীর প্রতি তীব্র প্রতিক্রিয়া দেখছি, কিন্তু ধনী এবং দরিদ্র সবার কি দেখছি? আমরা এখানে দেখছি গরিব ঘরের বিলাসী নিচু শ্রেণীর মালোপাড়ার হওয়ার কারণে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের সম্পর্কটাকে যেভাবে নেগেটিভলি নেওয়া হয়েছে, আমরা দেখেছি যে আরেকজন মানে তার স্ত্রী কাশিতে গেছিল। আমরা জানি যে কাশিবাস করার পরেও, কাশিবাস বলতে এখানে যেটা খুব নেগেটিভলি খারাপ জায়গার কথা বলা হয়েছে, ধনী শ্রেণীর মানুষ যদি আহ আশেপাশের গ্রামের লোকদের ব্রাহ্মণদের ডেকে বিশাল অনুষ্ঠান করে খাবার দাবারের আয়োজন করে এবং তাদেরকে উপহার দেয়, তাহলে সেটাকে নেগেটিভলি নেয় না। তাহলে আমরা দেখেছি সমাজের উচ্চ শ্রেণীর মানুষের পাপ এবং নিম্ন শ্রেণীর মানুষের পাপকে ভিন্ন দুইটা দৃষ্টিতে দেখা হয়েছে বিলাসী গল্পে। তাই ধনী দরিদ্র নির্বিশেষ, নির্বিশেষ মানে সবাইকে সমান, ধনীদের জন্য এবং গরিবদের জন্য একই রকম প্রতিক্রিয়ার কথা কি বিলাসী গল্পে আছে? উত্তর হইতেছে না। গরিবদের জন্য এক ধরনের প্রতিক্রিয়া, বড় লোকদের জন্য আরেক ধরনের প্রতিক্রিয়া, এইটা আছে। তাহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে এটা ভুল, এটা ভুল। এইটা বিলাসী গল্পের বিষয় না। বিলাসী গল্পে মূলত নিম্ন শ্রেণীর মানুষদের সমাজের নিয়ম না ভাঙার প্রতি তীব্র প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে। তাইলে এইটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, তাহারেই মনে পড়ে, তাহারে পড়ে মনে হবে, তাহারে মনে পড়ে না, তাহারে পড়ে মনে, তাহারে পড়ে মনে কবিতা প্রসঙ্গে নিচের কোনটি সঠিক নয়? নয় বের করতে বলছে, কোনটা ভুল আছে। আমরা এটাও তাহারে পড়ে মনে কবিতার মূল ভাব থেকে নেয়। মূল ভাব মানে হচ্ছে পাঠ পরিচিতি, মূল ভাব মানে পাঠ পরিচিতি। এবং বিগত বছরের প্রশ্ন ঘাটলে দেখবা তোমরা তাহারে পড়ে মনে কবিতার মূল ভাব থেকে অনেকবার প্রশ্ন হয়েছে। এবছরও তাহারে পড়ে মনে কবিতার মূল ভাব থেকে বেশ কয়েকটা প্রশ্ন হয়েছে। তাহলে তাহারে পড়ে মনে কবিতার মূল ভাব খুবই গুরুত্বপূর্ণ। বসন্ত প্রকৃতির সৌন্দর্য, প্রশ্ন কিন্তু কোনটি সঠিক নয়, তার মানে আমাকে মিথ্যা তথ্য বের করতে হবে। বসন্ত প্রকৃতির সৌন্দর্য নিয়ে নির্ভার, নির্ভার মানে বসন্ত প্রকৃতির সৌন্দর্য নিয়ে কোনো টেনশন করে না, কোনো চিন্তা তার ভিতরে নাই। কবি মনের উদ্দীপনা কবিতাটির উপযোগ্য। বসন্ত প্রকৃতির সৌন্দর্য নিয়ে নির্ভর, কবি মনের উদ্দীপনা। আমরা কি এখানে দেখতে পাইছি যে বসন্ত প্রকৃতির সৌন্দর্য নিয়ে টেনশন করতেছে না, কিন্তু কবি মনে উদ্দীপনা কাজ করছে? না, আমরা এখানে দেখেছি যে কবি খুবই উদাসীন, কবি অবহেলা করছে প্রকৃতির যত পরিবর্তন আছে সে পরিবর্তন কবি মনের উপরে কোনো প্রভাব ফেলতে পারছে না। তার মানে কবি এখানে, কবির ভিতরে কোনো উদ্দীপনা কাজ করছে না, উৎসাহ কাজ করছে না, তাহলে উদ্দীপনা কবিতাটির উপজীব্য এইটা হইতে পারে না। তাহলে মানে এটা ভুল, এটা আমরা দেখতে পাচ্ছি ভুল। এরপরের প্রশ্নে যাই, গঠন রীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। আমরা জানি যে তাহারে পড়ে মানে কবিতা, এটা একটা সংলাপ নির্ভর রচনা, এটা মূলভাব বা পাঠ পরিচিতিতে আছে। কবিতাটিতে কবির ব্যক্তি জীবনের কষ্টকর ঘটনা ছায়াপাত ঘটেছে। হ্যাঁ, কবিতায় কবি যে কবিতার বিষয়বস্তু, কবি বলছেন যে আমি শীত চলে গেছে, বসন্তকে গ্রহণ করতে পারছি না, শীতের কথা আমার মনে পড়তেছে। কার্যত কবিতার স্বামী নেহাল হোসেনকে হারিয়ে কষ্ট পেয়েছেন, তাই প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির পরিবর্তন তার মনের কোনো প্রভাব ফেলতে পারছে না। তাহলে এটাও তো সত্য কথা। কথা, রিক্ততার সুর কবিতাটিতে আচ্ছন্ন করে আছে। হ্যাঁ, স্বামী হারানোর বেদনা, রিক্ততা বলতে শীতের শূন্যতা বা রিক্ততাকে সরাসরি দেখিয়ে মূলত স্বামী হারানোর বেদনা উনি ভুলতে পারছেন না, এই রিক্ততা কবিতাটিকে আচ্ছন্ন রেখেছে। তার মানে কবিতাটিকে ঘিরে রেখেছে কষ্টের বা রিক্ততা। রিক্ততার সুর মানে হচ্ছে শূন্যতার সুর, শূন্যতার সুর। তাহলে এটাও হাসা কথা, এটাও বলছে, কিন্তু এই কথাটা বলে নাই। আমরা কবি মনের ভিতরে উদ্দীপনা দেখতে পাই নাই, তাহলে সঠিক নয়, এটাই হচ্ছে উত্তর। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা এবং গল্প কবিতা ঠিক কিভাবে পড়তে হবে এই প্রশ্নের ব্যাখ্যা দেখার পরে তোমাদের মনে হচ্ছে কিনা যে গল্প কবিতার পাঠ পরিচিতি কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে? আমি তো দেখি তোমরা কি বলো। গল্প কবিতার পাঠ পরিচিতি তাহলে কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে এখন বুঝতে পারছো? এইটা বুঝতে পারছো কিনা সেটা বলো। আর তোমরা আমাদের সাথে যারা যুক্ত আছো বা যুক্ত হও না, আমাদের প্রকাশনা, আমাদের কোর্সে যারা ভর্তি হয়
তারা এই কোর্স ম্যাটেরিয়ালস গুলো পায় ডাইজেস্ট। এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের অসংখ্য প্রশ্নের নমুনা বা প্র্যাকটিস, এবং আমরা আমাদের ক্লাসগুলোতে আমাদের স্লাইডগুলোতে এই প্রশ্নগুলো সলভ করি। আমাদের এই ক্লাস করে এবং এই প্র্যাকটিস বুক সলভ করলে, সমাধান করলেই আসলে প্রস্তুতি হয়ে যায়। এর বাইরের অনেকগুলো বই পড়তে হয় না, 3টা সাবজেক্টের 3টা বই এখানে আছে। আচ্ছা, এছাড়া আমাদের কোর্সে মানে ভর্তি হওয়ার পরে স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে হিসেবে তুমি স্টাডি প্ল্যানার পাবা। স্টাডি প্ল্যানার হচ্ছে তোমার প্রতিদিনের কার্যক্রম, যেটাকে আমরা ডায়েরি সংরক্ষণ বলতে পারি। রুটিন তুমি মেনটেন করছো কিনা, কি কি পড়ছো সেটা হিসাব করে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে স্টাডি প্ল্যানার কিভাবে রক্ষা করতে হবে সেটার ভিডিও আছে, দেখবা। আমরা একটা প্রিমিয়াম টি শার্ট তোমরা পাবা, যে টি শার্ট আমরা পরে আছি আমি, এই টি শার্ট তোমরাও পাবা কোর্সে ভর্তি হলে। আর ওএমআর বুক বলেছি, আমাদের ডাইজেস্ট, এইগুলো তো প্র্যাকটিস বুক। প্র্যাকটিস বুক বাসায়, অনলাইনে তো তোমাদেরকে আমরা পরীক্ষা নিচ্ছি, অফলাইনে পরীক্ষা দেওয়ার ফ্লেভারের জন্য ওএমআর বুক। এই আমাদের কোর্সে আমাদের ক্লাস শুরু হয়েছে, প্রশ্ন বিশ্লেষণ ক্লাস চলতেছে, আজকেও সাধারণ জ্ঞান ক্লাস হয়েছে। আহ, এই সপ্তাহ কাল থেকে আমাদের টপিক ভিত্তিক ক্লাস শুরু হবে। 14ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ডিসকাউন্ট আছে কোর্সে। 6,000 টাকা, 1500 টাকা ডিসকাউন্ট আছে। 4,500 টাকা ভর্তি হতে পারবা তোমরা। এই ছিল তোমাদের সাথে আজকের পাবলিকিয়ান এক্সাম খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান। আগামীতে আবার দেখা হচ্ছে। পাবলিকিয়ান বিভিন্ন এক্সাম হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এবং তার প্রশ্ন সমাধান নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।